মনে হচ্ছে সত্যি আমি অতীত দেখতে পাচ্ছি। সত্যি আমি খুব অবাক হয়ে গেলাম। বাবা কেন এই ফটোর কাছে আসতে আমাদের নিষেধ করেছিল? সে চাইলে তো এই ফটোটা বন্ধ করে দিতে পারতো সবসময়ের জন্য। তাহলে কেন এটা শুধুমাত্র একটা কাগজ দিয়ে ঢেকে রাখা হয়? আমি চোখ সরিয়ে হিমাদ্রিকে কিছু বলতে যাবো, তখনই দেখলাম আমার বাবা সেই দেয়ালের ওপাশে হাঁটাহাঁটি করছে। তবে বাবা ছিল একদম আলাদা, যুবক বয়সের একটা ছেলে। হিমাদ্রি ঠিক বলেছে, এই দেয়ালের ওপারে অতীত আছে। আমি চোখ সরালাম না, দেখতে লাগলাম কি হচ্ছে এখানে। বাবার কাছে আরো দুইটা ছেলে আসলো। তারা বাবাকে ভাইয়া বলে রাখছিল। একজন বলছিল, ভাইয়া, বাবা তো মারা গিয়েছে, তাহলে সম্পত্তি 3 ভাগ করে আমরা সমানভাবে নিয়ে নিই। তুমি যেহেতু বড় ভাই, তুমি যেভাবে ভালো মনে করো সেভাবে করো। বাবা একজনের কাঁধে হাত রেখে বলল, কেভিন, তুই কি বলস? সম্পত্তির ভাগ হবে নাকি আমরা 3 ভাই একসাথে থাকবো? সম্পত্তি ভাগ হলে কিন্তু সম্পর্ক ভাগ হয়ে যাবে। তখন কেভিন ওইটাকে উদ্দেশ্য করে বলল, ড্যানিয়েল ভাইয়া, তুমি সম্পত্তি আলাদা নিয়ে কি করবে? বড় ভাই তো ঠিক বলেছে, আমরা 3 ভাই একসাথে থাকবো, কোনো ভাগাভাগি হবে না। কিন্তু ড্যানিয়েল ছিল তার কথায় অনড়। সে তার ভাগের সম্পত্তি আলাদা চাই। তাই কথা বলার এক পর্যায়ে বাবার সাথে বড় ধরনের ঝগড়া লেগে যায়। বাবা এবং কেভিন চাইছিল সম্পত্তি আলাদা না করে 3 ভাই সবসময় একসাথে থাকতে, কিন্তু ড্যানিয়েল এটা মানতে নারাজ। আমি সেই ফটো দিয়ে এসব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। তার মানে আমার বাবার আরো 2 ভাই ছিল। একজনের নাম ড্যানিয়েল, আরেকজনের নাম কেভিন। কিন্তু এ ব্যাপারে আমি কিছু জানতাম না। বাবা কখনো বলেনি তার ভাই আছে। তার এখন কোথায়? আমি চোখ সরালাম না সেখান থেকে। দেখতে লাগলাম কি হতে চলেছে বা কি হয়েছিল অতীতে। ড্যানিয়েল আর বাবার মাঝে প্রচণ্ড ঝগড়া লেগে গেল সম্পত্তির ভাগাভাগি নিয়ে। কেভিন তাদেরকে থামানোর চেষ্টা করছিল। মুখের ঝগড়াটা একসময় হাতাহাতিতে রূপ নিল। ড্যানিয়েল বাবার মুখে ঘুষি মেরে বসল। যেহেতু বাবা বড় ছিল, তাই এটা তার আত্মসম্মানে খুব লাগলো। বাবাকে ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে শোলে ড্যানিয়েলকে উদ্দেশ্য করে গুলি চালিয়ে দিল। কিন্তু কেভিন এটা থামানোর চেষ্টা করে ভুলে ড্যানিয়েলের সামনে চলে আসে। এত করে গুলি গিয়ে লাগে একদম কেভিনের মাথায়। সাথে সাথে সেখানে কেভিন মারা যায়। বাবা ভয় পেয়ে পিস্তলটা হাত থেকে ফেলে তাড়াতাড়ি কেভিনের কাছে গেল। দেখে সে আর নেই। ড্যানিয়েলও দৌড়ে আসে। নিজের ছোট ভাইয়ের মৃত্যুতে তারা দুজনে খুব ভেঙে পড়ে। হঠাৎ আমার জামা টান দিয়ে কেউ ফুটোর সামনে থেকে সরিয়ে নিল। আমি ভাবলাম হিমাদ্রিটা করেছে, কিন্তু না। তাকে দেখলাম বাবার রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোটবেলা থেকেই বাবাকে খুব ভয় পাই আমি। আমি কিছু বলার সাহস পেলাম না। দেখলাম হিমাদ্রিও চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা তাকে দেখতে পাচ্ছে না। বাবা দাঁত কিটমিট করতে করতে বলল, আমার কড়া নিষেধ সত্ত্বেও কেন তুমি এই ফুটোর উপর থেকে কাগজ সরালে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সরি বাবা, কিন্তু আমি এখানে অদৃশ্য কিছু দেখতে পেয়েছি। ড্যানিয়েল আর কেভিনকে বাবা, তারা তোমার ভাই। তুমি নিজ হাতে তোমার ভাইকে হত্যা করেছ। এতদিন থেকে এই ফুটোর ওপরে কি লুকিয়ে এসেছো বাবা? বাবা আমার গালে ঠাস করে একটা চর বসে দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার? আমি যা করেছি তা তোমাদের ভাড়ার জন্য করেছি। তুমি আমার নিষেধ শুনোনি, এই জন্য তোমাকে আমি কঠিন শাস্তি দেব। বাবার চিৎকার শুনে মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ওকে মেরো না, ও ভুল করেছে, আমি ওকে বুঝিয়ে বলবো। তুমি যাও এখান থেকে। বাবা বলল, এটা সামান্য কোনো বল না। তোমার ছেলে এই ফুটোর ওপর থেকে কাগজ তুলে অনেক বড় পেপার ডেকে এনেছে। সে মুক্ত হয়ে গিয়েছে, এখন তাকে কে থামাবে? এটা মনের সাথে সাথে সেখানে থাকা জিনিসপত্রগুলো হাওয়ায় ভেসে উঠল। সবাই খুব ভয় পেয়ে গেল। এরপর একটা গরম বাতাস বইতে শুরু করলো। এক এক করে সব জিনিসপত্র এদিক সেদিক ছুঁড়ে ফেলতে লাগলো কেউ। হিমাদ্রি দেখতে পেল মাথার গুড়ির চিহ্নগুলো। আর তো খুব রাগ নিয়ে এখানে দিকে এগিয়ে আসছে। হিমাদ্রি জোরে বলে উঠল, ইথান, সে তোমার দিকে আসছে। এটা শুধুমাত্র ইথান শুনতে পেল। ইথান বলল, বাবা, কেভিন এখানে এসে গেছে, সেসব করছে। বাবা খুব ঘাবড়িয়ে নিজের গলার ক্রসটা বের করে কিছু মন্ত্র পড়তে লাগলো। এত করে কেভিনের আত্মা আরো বেশি রাগান্বিত হয়ে গেল। এক ছুটে এসে বাবাকে উঁচু করে একটা আছড় দিল। মা আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি কোনো উপায় না দেখে বললাম, আমি জানি আপনি আমার কাকা, আপনার সাথে অন্যায় হয়েছে, দয়া করে শান্ত হন। এবার কেভিনের আত্মা দৃশ্যমান হলো। সবাই তাকে দেখতে পাচ্ছে। রক্তশূন্য মুখটা আর কপালে একটা গুলির চিহ্ন। মা খুব ভয় পেয়ে গেল কেভিনকে দেখে। বাবা কাতরাতে কাতরাতে বলল, কেভিন, তুই তোর কোনো ক্ষতি করিস না। তোকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূর্ণতার বেশি সময় নেই, তুই ফিরে যা।
এটা শুনে ক্যাভিন আস্তে আস্তে বাবার কাছে গিয়ে তার গলা চেপে ধরে বলল, বড় ভাইয়া, আমার না অনেক তৃষ্ণা পেয়েছে, আমার আত্মা লাগবে। বাবা বলল, পেয়ে যাবি খুব তাড়াতাড়ি, সময় ঘনিয়ে এসছে, আপাতত তোর রাগটা নিয়ন্ত্রণ কর। এবার ক্যাভিন শান্তই আমার দিকে এগিয়ে এলো। মা আমাকে শক্ত করে ধরে রেখেছে। ক্যাভিন বলল, মাতে যা, সময় হয়ে আসছে, প্রস্তুত হয়ে নাও। এই বলে ভয়ঙ্কর একটা হাসি দিল। তারপর হিমাদ্রির সামনে গিয়ে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আমি অবাক হয়ে গেলাম, সে হিমাদ্রিকে দেখতে পাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই সে হিমাদ্রির মাথা চেপে ধরল তুই হাত দিয়ে। হিমাদ্রি একটা দৃশ্য দেখতে পেল ঠিক যেমনটা ইথান দেখতে পেয়েছিল। হিমাদ্রি জঙ্গলের দিকে বেদিক হয়ে ছুটছে, পুরো জঙ্গল কাকায় পরিপূর্ণ। দৌড়াতে দৌড়াতে পা পিছলে পড়ে গেল হিমাদ্রি। উঠে দেখতে পেল গাছের আড়াল থেকে কেউ তাকে দেখছে, ঠিক যেমনটা ইথানের আগে দেখেছিল। একটা কালো ছায়া মূর্তি খুব দ্রুত চলে যাচ্ছে। হিমাদ্রি তাকে অনুসরণ করতে করতে সেই কুড়ে ঘরের সামনে গিয়ে থামল। এবার ভেতর থেকে ইথানের আর্তনাদ বেশি আসলো, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। হিমাদ্রি সেদিকে যেতে চাইলে আবার পেছন থেকে ইথানের কণ্ঠ চুপ বলে উঠল, ওখানে যেও না, ওই ঘরে কেউ নেই, দেখো আমি এখানে। হিমাদ্রির পেছনে তাকিয়ে দেখল ইথান দাঁড়িয়ে আছে। হিমাদ্রি কনফিউজড হয়ে গেল, যেমনটার আগে ইথান হয়েছিল। হিমাদ্রি তার সামনে থাকে ইথানের পায়ের দিকে লক্ষ্য করতে দেখল তার পা কোনো সাধারণ মানুষের পা নয়, বরং পশুর পায়ের মতো। তার মানে সেই ইথান না। হিমাদ্রি কিছু না ভেবে সোজা দৌড়ে সেই কুড়ে ঘরে ঢুকে গেল। দেখল ইথানকে টান করে শুয়ে রাখা হয়েছে। তার সামনে একটা লোক বসে তন্ত্রমন্ত্র করছে। ইথান আর্তনাদ করছে, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। হিমাদ্রি খেয়াল করে দেখল যে লোকটা এসব করছে সে আর কেউ না, বরং ইথানের বাবা। এটা দেখে হিমাদ্রি চমকে গেল। হিমাদ্রি কিছু বলতে পারছে না, তার কথা বলার শক্তি নেই। হঠাৎ আশপাশ থেকে লতাপাতে সে হিমাদ্রিকে পিছিয়ে ফেলতে লাগলো। আস্তে আস্তে হিমাদ্রির নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। ওদিকে আমরা দেখতে পাই হাসপাতালে সত্যি সত্যি হিমাদ্রির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার নিঃশ্বাস কম হয়ে আসছে ধীরে ধীরে। ডাক্তার নার্স মিলে সব চেক করে দেখলো অক্সিজেন ঠিক আছে, সবকিছু নর্মাল। তাহলে এমন হচ্ছে কেন? তারা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ ক্যাভিনের আত্মা হিমাদ্রিকে ছেড়ে দিল। হিমাদ্রি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি চিৎকার করে বললাম, হিমাদ্রির সাথে আপনি কি করলেন? ক্যাভিনের আত্মা কিছুই বলল না। অদ্ভুত একটা হাসি দিয়ে ধুলোর মতো হয়ে আবার সেই ফুটোতেই ঢুকে গেল এবং ফুটোটা কাগজ দিয়ে আপনা আপনি ডেকে গেল। ওদিকে হাসপাতালে হিমাদ্রি স্বাভাবিক হয়ে গেল। ডাক্তার কিছুই বুঝতে পারল না কেন এমনটা হলো। হঠাৎ বাবা বলল, হিমাদ্রি, হিমাদ্রি এখানে কি করছো? কোথায় হিমাদ্রি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি হিমাদ্রিকে কিভাবে চেনো? বাবা একটু থতমত খেয়ে বলল, কই না তো, আমি কোনো হিমাদ্রি নামে কাউকে চিনি না। আমি স্পষ্ট বুঝতে পারলাম বাবা এবারও কিছু লুকাচ্ছে, নিশ্চয়ই সেই হিমাদ্রিকে চিনে। আমি রাগ করে বাসা থেকে বের হয়ে গেলাম। হিমাদ্রি আমার সাথে বের হলো। বাবা এত বছর ধরে ভয়ানক একটা সত্য লুকিয়ে রেখেছে, যা কিছুটা আজকে জানতে পারলাম, আর অনেক কিছু জানার বাকি আছে। এদিকে ইথান বের হয়ে যাওয়ার পর তার মা ইথানের বাবার দিকে তাকিয়ে রাগ করে বলল, তুমি এতদিন ধরে আমাদের কাছ থেকে কি লুকিয়েছ? তোমার ভাই ছিল সেটা তুমি আমাদের কাউকে জানাওনি। সে কিভাবে মারা গেল? সে ইথানকে কিসের জন্য প্রস্তুত হতে বলল? তাকে তুমি কিসের প্রতিশ্রুতি দিলে যে সে আবার শান্ত হয়ে চলে গেল? বাবা ধমক দিয়ে বলল, এসব বিষয় নিয়ে কোনো কথা শুনতে চাই না, এখান থেকে যাও। আমার কথার অবাধ্য হলে কি পরিণতি হয় দেখলে। সবাই নিজের সীমায় থেকেও। ইথানের মা আর কিছু বলল না, হনন করে চলে গেল সেখান থেকে। ইথানের বাবা একটা গ্লাসে কিছু পরিষ্কার পানি নিয়ে কিছু মন্ত্র পড়ে সেই পানিটা পান করে দিল। তারপর ফোন করে বের করে কাকে যেন কল করে বলল, ক্যাভিন আজকে বের হয়েছিল, আমি তাকে বুঝে আবার ভেতরে ঢুকেছি, কিন্তু খুব তাড়াতাড়ি সে ফিরে আসবে, ওদেরকে নিয়ে যেতে। আমার মনে হয় হিমাদ্রি আর ইথানের পরিচয় হয়ে গিয়েছে, সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। আমি আর হিমাদ্রি এসে এক জায়গায় বসলাম। হিমাদ্রিকে জিজ্ঞাসা করলাম, ক্যাভিন আপনাকে দেখতে পেয়েছেন? বাবা হিমাদ্রি নামে শুনে অদ্ভুত আচরণ করল। ক্যাভিন আপনার মাথা চেপে ধরার পর আপনি কি দেখতে পেয়েছেন? হিমাদ্রি বলল, ফাদার আপনার কপালে ক্রস ধরার পর আপনি যা দেখতে পেয়েছেন আমি ঠিক তাই দেখতে পেয়েছি তান, তবে একটু পার্থক্য আছে। সেটা কি? হিমাদ্রি বলল, আমি সেই লোকটার জায়গায় আপনার বাবাকে দেখতে পেয়েছি। আপনার বাবা আপনাকে সামনে শুয়ে তন্ত্রমন্ত্র করছিল। আমি আমাকে বললাম, কি বলছেন হিমাদ্রি? আমার বাবা আমাকে নিয়ে সব করছে তাহলে? কিন্তু কেন? হিমাদ্রি বলে, এখন কি করবেন? আমরা কি ফাদারের সাথে দেখা করবেন? আমি বললাম, না, ফাদারের সাথে পরে দেখা করব, এখন
আমি আপনাদের বাসায় যেতে চাই, যেহেতু আমাদের বাসা অদ্ভুত কিছু দেখেছি। আপনাদের বাসাও কিছু একটা আছে, নাহলে আপনি কেন ওদের শিকার? হিমাদ্রি বলল, আমি ওটাই ভাবছিলাম এতক্ষণ ধরে। চলেন তাহলে, আপনাকে নিয়ে যায় আমাদের বাসায়। তবে কিছু খাওয়াতে পারবো না, কিন্তু আমাদের বাসায় বাতাস রান্না হয় না। এ বলে হিমাদ্রি মিষ্টি করে হেসে দিল। আমি বললাম, আপনি এমন মাছ বিক্রেতা কেন? হিমাদ্রি পুরকুচকে বলল, মাছ বিক্রেতা মানে? আমি বললাম, মানে আপনি এমন সেলফিশ কেন? আপনি আমার সাহায্য নিজের কথা শেয়ার করতে পারছেন, না হলে কার সাথে শেয়ার করতেন বলেন? তবে এক মুঠো খাবার খেতে দিতে চান না? হিমাদ্রি হাসতে হাসতে বলল, আচ্ছা সে না হয় দেব। সেলফিশের বাংলা অর্থ মাছ বিক্রেতা, এটা আজ প্রথম শুনলাম। আমি হিমাদ্রির সাথে হাসতে লাগলাম। কথা বলতে বলতে আমরা হিমাদ্রিদের বাসায় পৌঁছে গেলাম। হিমাদ্রি বলল, আব্বু মনে হয় এই সময় বাসায় আছে, তাই যা বলবেন খেয়াল করে বলবেন। বাবা যেন বুঝতে না পারে আপনার সাথে আমি এসেছি, তাহলে আপনাকে পাগল ভেবে তাড়িয়ে দিবে। পরিচয় দিবেন আপনি আমার ক্লাসমেট। আমি হিমাদ্রির কথা মতো দরজায় টোকা দিতেই কিছুক্ষণ পর একটা লোক দরজা খুলে দিল। লোকটাকে দেখে আমি চমকে গেলাম। এটা কিভাবে সম্ভব? আর এটা কেউ না, বরং আমার বাবার ভাই, সে ড্যানিয়েল। তার চেয়ে বড় কথা, আমি সেই কুড়ে ঘরে যাকে দেখেছিলাম, এটা সেই লোক। হিমাদ্রি বলল, ইথান, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? এটা তো আমার আব্বু, তাকে সালাম দিন। স্যার, আপনি তো খ্রিস্টান, হ্যালো বলে পরিচয় দিন। আপনি আমার ক্লাসমেট। আমি কি বুবু ভেবে পাচ্ছি না? ড্যানিয়েল তো আমার কাকা, সে কিভাবে হিমাদ্রির আব্বু হতে পারে? তার চেহারা দেখে আমি বুঝতে পারছি সে আমার অবাক। আমার দিকে দেখে মনে হচ্ছে সে আমাকে চিনে এবং এখানে আসবো সেটা সে আশা করেনি। আমি বললাম, আঙ্কেল আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি আমাকে চিনেন? সে একটু বিব্রত হয়ে বলল, না না, আমি তোমাকে কিভাবে চিনবো? কে তুমি? তাকে চাও? আমি বললাম, আমি হিমাদ্রির ক্লাসমেট আঙ্কেল, ওর কাছে আমার একটা নোটবুক আছে, সেটা নিতে এসেছি। আঙ্কেল বলল, কিন্তু হিমাদ্রি তো গত 1 বছর ধরে হাসপাতাল আছে, জানো না তুমি? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ জানি, আমি হাসপাতাল গিয়েছিলাম। আমি সেখানে হিমাদ্রির ভাইয়া ছিল, তার কাছ থেকে ঠিকানা নিয়ে আসলাম এখানে। সে বলল, আচ্ছা আসো, ভেতরে আসো। তোমার নাম কি বাবা? কোথায় থাকো তুমি? আমি ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, আমার নাম ইথান, আর আমি বাসায় থাকি। আঙ্কেল একটু চোখ বাঁকা করে আমার দিকে তাকিয়ে বলল, বাসায় থাকো সেটা তো আমি জানি, তোমার বাসা কোথায় সেটা জানতে চেয়েছি। হিমাদ্রি বলল, ইথান আপনি একটা অদ্ভুত আচরণ করছেন কেন? কি হয়েছে? আমার আব্বুকে কি চেনেন আপনি? আমি হাতের ইশারে হিমাদ্রিকে বললাম, পরে বলছি সব। আমার আঙ্কেল, আমার কোনো বাসা নেই। আমার বাবার একটা বাসা আছে ওই রেল লাইনের ওপারে। সেখানে থাকার জন্য আমাকে লেখাপড়া অভিনয় করতে হয়, নাহলে বাসা থেকে বের করে দেবে। আন্টি এটা এসে বলবো, আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আমি বললাম, বাসায় কি আর কেউ নেই? আন্টি কোথায়? এর মাঝে মধ্যবয়স্ক এক মহিলা এসে বলল, কে এসছে বাসায়? আমাকে দেখে উনি যেন চমকে গেল, ভূত দেখার মতো করে আমার দিকে তাকিয়ে রইলেন। হিমাদ্রির আব্বু পরিস্থিতি সামনে নেওয়ার জন্য বললেন, এই হলে হিমাদ্রির বাপ। আর শুনো, এই ছেলেটা হিমাদ্রির ক্লাসমেট, যাও চা বানিয়ে আনো তুমি। আমি আন্টিকে হ্যালো বললাম, উনি খাপা খাপা গলায় জবাব দিয়ে চা বানাতে চলে গেল। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম এটা আমার কাকা ড্যানিয়েল। কাকা আমাকে চিনতে পেরেছে, তার মুখ থেকে স্পষ্ট সেটা বোঝা গিয়েছে। আঙ্কেল বলল, তুমি একটু বসো বাবা, আমি আসছি। সে চলে যেতে লাগলো। আমি পেছন থেকে বললাম, ড্যানিয়েল আঙ্কেল। সে থমকে দাঁড়িয়ে গেল। হিমাদ্রি বলি, ইথান কি করছেন আপনি? ড্যানিয়েল কাকে বলছেন? যেমন আব্বু, ওর নাম আব্দুল হালিম। আমি হিমাদ্রির কথায় কোনো রিয়াক্ট করলাম না। সে আমার দিকে তাকিয়ে বলল, ড্যানিয়েল কি বাবা? আমি বললাম, সরি আঙ্কেল, আসলে আপনার চেয়ার আমার কাকার সাথে অনেকটা বেলে, তার নাম ড্যানিয়েল। তাই মুখ ফসকে বের হয়ে গেছে। সে একটা শুকনো হাসিতে চলে গেল। হিমাদ্রি বলল, আপনি কি করার চেষ্টা করছেন বলেন তো? আমি বললাম, হিমাদ্রি একটা কথা বলবো, অবাক হবে না তো? হিমাদ্রি বলল, কি কথা? আমি বললাম, তুমি আর আমি চাচাতো ভাই বোন, তোমার আব্বুই হলো আমার বাবার সেই ভাই ড্যানিয়েল। হিমাদ্রির চোখ বড় বড় করে বলল, আপনার মাথা ঠিক আছে তো? আপনারা খ্রিস্টান, আমরা মুসলিম। আমার আব্বা আপনার বড় ভাই কিভাবে হবে? পাগল হয়েছেন আপনি? আমি বললাম, এখানে কোনো একটা রহস্য আছে, তবে আমি নিশ্চিত তোমার আব্বু হলো ড্যানিয়েল। ওই জঙ্গলে আমি তোমার আব্বুকে দেখেছি। বিষয়টা এমন দাঁড়িয়েছে, তুমি দেখেছ তোমার বাবাকে আমি, আর আমি দেখেছি তোমার বাবাকে। কোনো না কোনো যোগসূত্র অবশ্যই আছে। হিমাদ্র ভাবতে লাগলো এটা নিয়ে। আমি একটা বন্ধ রুম দেখিয়ে বললাম, ওই রুমটা একটু অদ্ভুত লাগছে, ওই রুমে কে থাকে? হিমাদ্রি বলল, ওটা আমার রুম ছিল, ঘুমায় যাওয়ার আগে আমি ওই রুমেই থাকতাম। আমি বললাম, রুমটা দেখি গা ছমছম করে উঠছে, তো ওখানে কিছু থাকতে পারে, সবাইকে দেখি। ওইদিকে আমরা দেখতে পাই হিমাদ্রির আব্বা আম্মু কথা বলছেন। হিমাদ্রির আম্মু বলল,
ইথান এখানে কিভাবে এলো? আর মাত্র কয়েকটা দিন আছে, এর মাঝে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, আমার খুব ভয় হচ্ছে। হিমাদ্রি আপু বলল, তুমি নিজেকে শান্ত রাখো, আমি নিশ্চিত হিমাদ্রি ওর সাথে এখানে এসেছে। ইথান জেনে গেছে আমি ড্যানিয়েল, কিন্তু আমি কথা কাটিয়ে দিয়েছি। এখন তুমি চায়ের মাঝে ঘুমের ওষুধ মিশিয়ে দাও। ইথানকে আমরা এখান থেকে বের হতে দেবো না, বড় ভাইকে ডেকে নেব। ওকে ছেড়ে দিলে বাইরে কি কিছু একটা করবে, আর আমরা বিপদে পড়ে যাব। এদিকে হিমাদ্রের আমি সেই বন্ধ রুমে দেখে গেলাম। আমি কি দরজা ধাক্কা দিয়ে দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি হিমাদ্রের দিকে তাকালে এসে বলল, ভেতর থেকে বন্ধ হলো কিভাবে? তার মানে কি ভেতরে কেউ আছে? বড় ভাইকে হাসপাতালে, আমার কাছে, আব্বা আম্মু কিচেনে, তাহলে আমার রুমে কে? নিশ্চয়ই রুমে কিছু একটা আছে। আমি কয়েকবার দরজা ধাক্কা দিলাম আর খেয়াল করলাম আঙ্কেল আবার চুরি এসছে কিনা। ধাক্কা দিতে দিতে এক পর্যায়ে দরজা খুলে গেল, সাথে সাথে অদ্ভুত একটা দুর্গন্ধ নাক এসে লাগলো। আমি নাক চেপে ধরে বললাম, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? হিমাদ্রি বলল, আমি একটা আত্মা, আমি কিছুই ফিল করতে পারি না। আমি বললাম, বেঁচে গেছো। খুব খারাপ একটা গন্ধ বেরিয়েছে রুম থেকে, আমার নাক বাটি শাপলা পিঠার মতো বটে গিয়েছে। চলো দেখি রুমে কি আছে। হিমাদ্রি আর আমি সেখানে প্রবেশ করলাম। রুমটা সম্পূর্ণ অন্ধকার, জানালাগুলো বন্ধ করা। হিমাদ্রি আমাকে বলল, ডান পাশের দেয়ালে সুইচ বোর্ড আছে, লাইট জ্বালান। আমি লাইট জ্বালিয়ে দিলাম এবং যা দেখলাম তাতে আমার এবং হিমাদ্রি দুজনেই চমকে গেলাম। একজন আরেকজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। এটা সেই ঘর যেটা আমরা জঙ্গলের মাঝে দেখেছিলাম। ব্ল্যাক ম্যাজিক করার সবকিছু এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকগুলো মরা কাক পড়ে আছে, একটা কাকের মাথা নেই, তাদের শরীরগুলো পচে পোকা ধরে গেছে। এগুলো দুর্গন্ধ এই রুমে ছড়িয়ে পড়েছে। একটা কাঠের বাক্সে আমার আর হিমাদ্রির রক্ত মাখা ছবি রাখা। আমি বললাম, এবার বিশ্বাস হয়েছে হিমাদ্রি, তোমার আব্বুই হলো ড্যানিয়েল, আমার চাচাতো ভাই বোন আমরা। তোমার বাবা আর আমার বাবা দুই ভাই, তারা দুজন মিলে আমাদের দুজনকে তার উদ্দেশ্যে বলি দিয়েছে। এই জন্য ছোটবেলা থেকে ওই স্বপ্ন আমাদের তাড়া করে বেড়ায়। হিমাদ্রি মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলল, কিন্তু কেন? আমরাই কেন? আর তোমরা তো খ্রিস্টান, তাহলে আমার আব্বা তোমার কাকা হয় কিভাবে? আমরা তো মুসলিম। আমি বললাম, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের এই জায়গাটা ত্যাগ করতে হবে তাড়াতাড়ি, ফাদারের সাথে দেখা করে সবকিছু জানতে হবে। তখনই রুমের দরজাটা ধপাস করে লেগে গেল। আমি দৌড়ে গেলাম, দরজাটা বাইরে থেকে লক। আমি চিৎকার করতে লাগলাম, দরজা খুলুন, কেউ আছেন? হিমাদ্রি বলল, এটা নিশ্চয়ই আমার আব্বুর কাজ, সে এসে দেখেছে আপনি এই রুমে প্রবেশ করেছেন তাই বন্ধ করে ফেলেছেন, কিন্তু আমাকে তো কোনো দরজা আটকে রাখতে পারবে না, আমি গিয়ে দেখছি কি করা যায়। এই বলে হিমাদ্রি দরজা ভেদ করে বের হয়ে গেল। এদিকে আমরা দেখতে পাই হিমাদ্রির আব্বু চায়ের ট্রেটা হাতে করে সোফার রুমে বসে আছেন। ইথানকে সেখানে না দেখে আশেপাশে তাকাচ্ছে। হিমাদ্রি এসে তার আব্বুকে বলছে, আব্বু, কেন তুমি ইথানকে ওই রুমে বন্ধ করলে? দরজা খোলো বলছি, তোমাদের সব পরিকল্পনা আমরা জেনে গেছি। কিন্তু সে হিমাদ্রির কথা শুনতেও পাচ্ছে না, তাকে দেখতেও পাচ্ছে না। হিমাদ্রির প্রচণ্ড রেগে এক চিৎকার দিল। সে চিৎকারে পাশেই থাকা একটা ফুলের টব পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হিমাদ্রির আব্বু চমকে উঠল আর বলতে লাগলো, ইথান গেল কোথায়? ওকে চলে গেল, এখন কি হবে? ও নিশ্চয়ই কিছু একটা করবে। এখন আমি কি করব? হিমাদ্রির আম্মু কই, তুমি তাড়াতাড়ি আসো, সবকিছু মনে হয় শেষ হতে চলল। হিমাদ্রির আম্মু দৌড়ে আসলো, কি হয়েছে? ইথান গেল কোথায়? হিমাদ্রির আব্বু বলল, আমি আসার আগেই চলে গেছে। ও কি সন্দেহ করতে পেরে গিয়েছিল আমরা ওকে ঘুমের ওষুধ মিশিয়ে চা খাবো? এগুলো হিমাদ্রি সেখানে দাঁড়িয়ে শুনছিল। সে এইটুকু বুঝতে পারলো ইথানকে তার বাবা বন্দি করেনি। তাহলে এটা কে করলো? তার মানে ইথান বিপদে আছে। হিমাদ্রি বাতাসের গতিতে এসে রুমে গেল, দেখতে পেল ইথান রুমের এক কোণে মুখ থুবড়ে পড়ে আছে। হিমাদ্রিকে ডাক দিল, ইথান, কি হয়েছে আপনার? উঠেন প্লিজ ইথান। ইথান ধীরে ধীরে চোখ খুলে তাকালো। হিমাদ্রি বলল, কি হয়েছে আপনার? আপনি এভাবে পড়ে আছেন কেন? ইথান কাতরাতে কাতরাতে বলল, তুমি যাওয়ার পর আমি এখানে অদৃশ্য কারোর উপস্থিতি টের পাই। আমি জিজ্ঞাসা করলাম, কি? ওপাশ থেকে একটা গঙ্গানির মতো শব্দ এলো শুধু। হঠাৎ মনে হলো আমার সামনে দিয়ে একটা কালো ছায়া মূর্তি খুব দ্রুত চলে গেল। আমি বুঝতে পারলাম এখানে সেই ছায়া মূর্তিটা এসে গেছে। আমি বললাম, সামনে আসতে ভয় পান নাকি? লুকোচুরির কত খেলবেন?
এটা বলার সাথে সাথেই ওপর থেকে সিলিং ফ্যানটা থাপাস করে আমার সামনে পড়ল। আমি এবার ভয় একটু পিছিয়ে গেলাম। হঠাৎ কি আমার পা ধরে টেনে দেয়ালের সাথে নিয়ে বাড়ি দিল। আমি প্রচণ্ড ব্যথায় কাতরাতে লাগলাম। আমি বললাম, কি আপনি কি চান আমাদের কাছে? কেন এগুলো করছেন? এবার উপাস থেকে একটা চাপা হাসি ভেসে আসলো এবং বলল, আমি খুব তৃষ্ণার্ত, আমার আত্মা লাগবে। আমি বললাম, কেভিন আঙ্কেল আপনি? এবার সত্য হাসিতে বলল, ভাতিজা তো আমাকে চিনতে পেরেছে। যাক, আমার আর সহ্য হচ্ছে না, আমি এখনই তোকে মেরে তোর আত্মা নিয়ে যাব। এই বলে আবার আমাকে ধরে ছুঁড়ে ফেলে দিত। আমি দেখলাম আমার সবকিছু ঝাপসা হয়ে আসছি। এই বুঝি চোখগুলো বন্ধ হয়ে যাবে। ঝাপসা চোখে দেখতে পেলাম কেভিন আমার দিকে এগিয়ে আসছে, মুখে পৈশাচিক হাসি নিয়ে। কি ভয়ঙ্কর তার হাসি! আমি তোমাকে ডাকার চেষ্টা করলাম হিমাদ্রি বলে, কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বের হলো না। তখনই একটা সাদা আলখাল্লা পরা লোক এসে আমার সামনে দাঁড়ালো। এটা দেখে কেভিন প্রচণ্ড ভয় চিৎকার করতে লাগলো। এক পর্যায়ে সে অদৃশ্য হয়ে গেল। আলখাল্লা পরা লোকটা আমার দিকে তাকিয়ে বলল, এখন দরজা খুলে যাবে। এই বলে সে অদৃশ্য হয়ে গেল আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর তোমার ডাকে আমার জ্ঞান ফিরল। সব শুনে হিমাদ্রি বলল, এই আলখাল্লা পরা সে আবার কে? যেহেতু সে আপনাকে বাঁচিয়েছে, তাহলে সে কোনো ভালো শক্তি হবে। চলেন গিয়ে দেখা যাক দরজা খুলে কিনা। তবে এই দরজা খোলার সাথে সাথে এখন দৌড়ে পালাতে হবে। আমার আব্বা আপনার জন্য ঘুমের ওষুধ মেশানো চা নিয়ে অপেক্ষা করছে বাইরে। আমি হিমাদ্রির কথা মতো দরজার কাছে গিয়ে এক টান দিতেই এবার দরজা খুলে গেল। সাথে সাথে এক দূরে মেইন দরজা পেরিয়ে বের হয়ে গেলাম। পেছন থেকে হিমাদ্রির বাবা ডাক দিল, ইথান কোথায় যাচ্ছ? কে শুনে কার কথা? আমি দৌড়ে অনেকটা দূরে এলাম। সেখান থেকে এক জায়গায় এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলাম। হিমাদ্রি বলল, বা আপনি দৌড়ে ফার্স্ট হয়েছেন, আপনার জন্য একটা প্লেট পুরস্কার আছে, আমাদের বাসায় গিয়ে নিয়ে আসবেন। এই বলে হাসতে লাগলো। আমি বললাম, মজা করো না তো, আর আমার চাচাতো ভাই বোন আমরা, তাই তুমি করে বলতে পারো, এত রেসপেক্ট করা লাগবে না। এখন আমাদের ফাদারের কাছে যেতে হবে, তাকে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে হবে। দেখি সে কি বলে। এদিকে আমরা দেখতে পাই হিমাদ্রির আব্বু তার ভাই মানে ইথানের বাবাকে কল করে বলছে, ইথান তো চলে গেছে, ওসব জেনে গেছে, ওই রুমে প্রবেশ করেছে, এখন কি হবে? আমি আর হিমাদ্রি চলে গেলাম চার্চে। তখন চার্চে ঈশ্বরের স্মরণের জন্য অনেক মানুষ এসেছে। ফাদার সবাইকে হোলি ওয়াটার ছিটিয়ে পবিত্র করছে। আমাকে দেখে চোখের ইশারায় ফাদার বলল, বসো। আমি বসে রইলাম। ফাদার তার কাজ শেষ করে আমার কাছে আসলো এবং আমাকে নিয়ে তার থাকার কক্ষে চলে এলো। আমি ফাদারকে সবকিছু বললাম, এই পর্যন্ত যা যা জানতে পেরেছি। সব শুনে ফাদার বলল, তুমি মাত্র অর্ধেক রহস্য জানতে পেরেছি ইথান, তোমাকে আবার সেই ফুটো দিয়ে অতীত দেখতে হবে। কেভিন মারা যাবার পর কি হয়েছিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।